আমাদের আজকে পর্ব শুরু করবার আগেই আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা হয়তো প্রস্তুতি নিয়ে ফেলেছেন। বিনিদ্র রজনী মানে আজ সারা রাত কিন্তু যারা ফুটবল প্রেমী তারা কিন্তু জেগে থাকবেন, কারণ আজকে প্রবাবলি ওয়ার্ল্ড কাপের একটা ডিসাইডিং ডে বলা যায়, মানে এবছরের ওয়ার্ল্ড কাপের। কারণ আজকে রাত্রেবেলাতেই দুটো একদম জবরদস্ত কোয়ার্টার ফাইনালের ম্যাচ। কার সাথে কার? নরওয়ে ভার্সেস ইংল্যান্ড রাত 2:30 ইন্ডিয়ান টাইম, আর ভোর 6:30 মানে কালকে ভোর 6:30 আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের খেলা আপনারা দেখতে পাবেন। তার মানে বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্ট, যেখানে হ্যাল্যান্ড একদিকে, আর্লিং হ্যাল্যান্ড, অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেন এবং বেলিংহাম, আর অবশ্যই লিওনেল মেসি। 8টা মানে এমবাপ্পের সঙ্গে কিন্তু ইকুয়াল এখন গোল সংখ্যা। এবার যদি আমরা সেমিফাইনালের দিকে তাকাই, ইতিমধ্যে কিন্তু ফ্রান্স ভার্সেস স্পেন একটা সেমিফাইনাল কনফার্ম হয়ে গেছে। অন্য সেমিফাইনাল নাম্বার 2 আজকে অর্থাৎ রাত্রেবেলা যে দুটো দেশ জিতবে তারা কিন্তু খেলবে। যদি আমরা ধরে নিই যদি ইংল্যান্ড জেতে, তাহলে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, কিংবা নরওয়ে ভার্সেস সুইজারল্যান্ড যারা জিতবে। আর স্পেন 2-1 গোলে বেলজিয়ামকে হারিয়েছে, সেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে। রিমিক মাঝি আমার সঙ্গে আছেন, আমার সহকর্মী ক্রীড়া সাংবাদিক, যার বিশ্লেষণ আপনারা নিয়মিতভাবে কিন্তু এই টোটাল ওয়ার্ল্ড কাপে শুনে গেছেন। এবং রিমিক আপনাদেরকে যেভাবে অ্যানালিসিস করেছে, একদম ম্যাচের ইনডেপথ অ্যানালিসিস বলতে যা বোঝায় তাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। যদিও ফুটবল ইজ আ গেম অফ আনসার্টেনটি, আমরা প্রত্যেকে জানি। রিমিক, আজ কিন্তু ডিসাইডিং ডে বলা যায়। আজকে রাত্রেবেলায় কেউ প্রবাবলি যারা ফুটবল ভালোবাসেন ঘুমোতে পারবে না, কারণ নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড। রিমিক, একদমই। দেখো, তার আগে যাওয়ার আগে একটুখানি আগের ম্যাচটা একটু বলে নিই শান্তনু। যে ম্যাচটা আমরা দেখলাম, মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে আমরা বলেছিলাম, তবু গতকালকে আমরা বলেছিলাম যে বেলজিয়ামের থেকে স্পেন কিছুটা এগিয়ে থাকবে। অবভিয়াসলি সেটাই হয়েছে। স্পেন 2-1 হারিয়ে দিয়েছে বেলজিয়ামকে, এবং তারা স্পেন পৌঁছে গেল প্রথম দল হিসাবে সেমিফাইনাল এবারে বিশ্বকাপে। না, ফ্রান্স গেছে, হ্যাঁ, দ্বিতীয় দল হিসেবে স্পেন পৌঁছে গেল। একটা সোনার প্রজন্ম, মানে বেলজিয়ান ফুটবলের গোল্ডেন এরার কিন্তু শেষ হলো। কেভিন ডি ব্রুইনের পাস থেকে যে গোলটা আজকে করেছিলেন কেটেলিয়ার, সেটা কেভিন ডি ব্রুইনের অসাধারণ পাস ছিল। আমরা গতকালকেও আলোচনা করছিলাম যে কেভিন ডি ব্রুইনকে আমরা কেমন যেন একটু মৃয়মান দেখছি। লুকাকু ফার্স্ট লেভেলে লুকাকু ছিল কালকে। লুকাকু, আমি বলছি তোমাকে ইন জেনারেল যে এই প্লেয়ারগুলোর কিন্তু মোটামুটি আমরা খালি মেসি, রোনাল্ডো, নেইমার নিয়ে ভাবছি। এই প্লেয়ারগুলোরও কিন্তু একটা গোল্ডেন এরা অফ বেলজিয়ান ফুটবল কিন্তু আজকে শেষ হয়ে গেল। যে বেলজিয়াম গত 3-4টে বিশ্বকাপ ধরে যে ফুটবল খেলেছে, সেই বেলজিয়াম ম্যাচটা আমরা স্পেনকে এগিয়ে রেখেছিলাম যথার্থ। দেখো, স্পেনকে আমরা যদি দেখি এই বিশ্বকাপে, তাহলে স্পেন কিন্তু আমরা দেখেছি প্রথম দিকে ফার্স্ট হাফটা খুব ধীরে সুস্থে খেলে, নিজেদের বল পজিশন রেখে বেশি পাসিং ফুটবল খেলে, যেটা আমরা বার্সেলোনার যে খেলা বা স্পেনের যে তিকি তাকা বলি, সেইটা ওরা নিজেরা করেছে। এবং শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখেছি শেষ 15-20 মিনিটে স্পেন জ্বলে উঠছে এবং ম্যাচ বার করছে। পর্তুগাল ম্যাচেও আমরা দেখেছিলাম সুপার সাব মেরিনো 2 মিনিটের মধ্যে নেমেই গোল করেছিল এবং পর্তুগালের বিদায় নিশ্চিত করে দিয়েছিল। গতকাল রাত্রেও কিন্তু মেরিনো গোল করলো, সেই সুপার সাব হিসাবে লাস্টে নেমে 88 মিনিটে গোল করলো। এবং রুইজের যে গোলটা, অসাধারণ গোল, 52 যে গোলটা করলো 30 মিনিটে, সে গোলটা কিন্তু অসাধারণ গোল ছিল। এবং ইয়ামেল, যার কথা বলতেই হবে, অসাধারণ নিজের সেরা ফুটবলটা খেললো। কেননা প্রথম হাফে আমরা এই যে কথাটা বলছিলাম শান্তনু, যে স্পেন প্রথম দিকে একটু স্লো খেলছিল, করে, কিন্তু গতকাল রাত্রে আমরা দেখলাম যে স্পেন কিন্তু প্রথম মিনিট থেকে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেললো, বল পজিশন নিজেদের দখলে রেখে অ্যাটাকিং ফুটবল কিন্তু স্পেন খেললো। এবং সেকেন্ড হাফে যখন 30 মিনিটের রুইজের গোলটা হলো, অসাধারণ গোল, এবং তারপরে 41 মিনিটে কেভিন ডি ব্রুইনের অসাধারণ একটা ডিফেন্স সেরা পাস থেকে কিন্তু কেটেলিয়ার গোল করলো, করে সমতা ফেরালো। আমরা ভেবেছিলাম ম্যাচটা বেলজিয়াম ফিরছে, কিন্তু সেটা কিন্তু হলো না। সেকেন্ড হাফে শেষের দিকে 20 মিনিট স্পেন যে ফুটবল খেললো, যে মুহুর্মুহুর আক্রমণ আটকালো, মানে আছড়ে পড়লো স্প্যানিশ আর্মারার আক্রমণ তোমার বেলজিয়ামের বক্সে, তাতে কিন্তু এই স্পেনকে যে আটকে বেশিক্ষণ রাখা যাবে না, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমরা বুঝতেই পারছিলাম, কারণ আমি যেটা বলছিলাম, পেদ্রিরা যে তাণ্ডব চালে, রীতিমতো তাণ্ডব চালালো বেলজিয়ামের বক্সেতে,
এবং অবশ্যই কৃতিত্ব বেলজিয়ামের যে গোলকিপার কুর্তোয়া চোট পেয়ে বেরিয়ে গেল মাঠ থেকে, তারপরেই সেকেন্ড গোলটা হজম করলো বেলজিয়াম। কুর্তোয়া যদি নিশ্চিত এই ম্যাচ কিন্তু স্পেন, আমি তোমায় বলছি 5-6 গোলে জিততে পারত। 3টে মানে অবধারিত গোল, অসাধারণ সেভ করলো কুর্তোয়া এবং মাঠ ছেড়ে বেরিয়ে গেল। এবং শেষে যখন এডুবের যে গোলটা দেখলো শেষ মুহূর্তে 88 মিনিটে, সেই গোলটা দেখার পর আমরা দেখছিলাম যে সাইড লাইনে মেরিনোর যে গোলটা 88, সেই গোলটা দেখার পর আমরা দেখছিলাম যে চোখের জল কুর্তোয়ার চোখে, দুঃখের যে তিনি যদি মাঠে থাকতেন হয়তো এই সেভটাও করে দিতে পারতেন, কিন্তু আলটিমেটলি হলো না। এবং আরও একটা জিনিস হলো সেটা হচ্ছে 40 বছর পর কিন্তু স্পেন আর প্রতিশোধ নিল। 40 বছর আগে এই কোনো এক কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপে বেলজিয়াম কিন্তু স্পেনকে হারিয়ে দিয়েছিল, সেই প্রতিশোধটা কিন্তু 40 বছর পর স্পেন নিল। এবং আরও একটা ঘটনা ঘটলো, এইবারের বিশ্বকাপে প্রথম স্পেন কোনো গোল হজম করলো। এই প্রথম স্পেনের ডিফেন্স কেউ যদি ভাঙলো সেটা হচ্ছে কেভিন ডি ব্রুইন এবং কেচেলিয়ার। এই যদি আমরা আজকের ম্যাচ দুটোতে আসি, খুব ইম্পর্টেন্ট ম্যাচ, নরওয়ে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ড। সেক্ষেত্রে তুমি একদিকে যেমন আর্লিং হ্যাল্যান্ড, অন্যদিকে কেন এবং বেলিংহ্যাম, এবং অবশ্যই লিওনেল মেসির ম্যাজিক বাপায় স্কিল, শুটিং এবং ড্রিবলিং, যেটা সবাই কিন্তু রাত জেগে দেখতে চাইবে। কিভাবে অ্যানালিসিস করছো দুটো ম্যাচ? নরওয়ে ইংল্যান্ড ম্যাচ, আমি অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন তারা ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন, কিন্তু আবারও আমি তোমাকে বলছি এই নরওয়ে কিন্তু যে কোনো সময় যে কোনো দলের কাছে বড় থ্রেট। যদি হ্যারিকেনরা মনে করে যে এই ম্যাচ তারা বার করবে, এবং তাহলে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। কেননা আমি তোমায় বলছি, তুমি যদি ইংল্যান্ডের যদি তুমি লাইনটা দেখো, একদম ওপরে লোন স্ট্রাইকার হিসাবে খেলাচ্ছে হ্যারিকেনকে, তার পেছন থেকে একদিকে লেফট উইংয়ে থাকছে হচ্ছে গর্ডন, মাঝখানে বেলিংহ্যাম এবং ডান দিকে থাকছে জাকা, এবং তার পেছনে থাকছে ওই একটুখানি 3 ফরওয়ার্ডের পেছনে মাঝমাঠে একটু পেছন থেকে যে সেন্ট্রাল ভিডিও হিসেবে যাদের খেলানো হচ্ছে সেটা হচ্ছে রাইস এবং অ্যান্ডারসন, এবং ডিফেন্সে বাঁদিকে হচ্ছে রেলি, গুহি, কোনসা এবং কুয়েন্সা। এই হচ্ছে ইংল্যান্ড। আমি আবারও বলছি তোমাকে, এই ম্যাচ যদি নরওয়ের বিরুদ্ধে জিততে হয়, ব্রাজিল ম্যাচটা কিন্তু বারবার ইংল্যান্ডের দেখা উচিত। ব্রাজিল ম্যাচ থেকে নরওয়েকে শিক্ষা নিতে হবে, কেননা যদি আর্লিং হ্যাল্যান্ড এই মুহূর্তে 7টা গোল করেছে এবং টপ স্কোরারের লড়াইয়ে তিনিও রয়েছেন মেসি এবং এমবাপের সঙ্গে, আর্লিং হ্যাল্যান্ডকে যদি বক্সের ভেতরে বা বক্সের একটু বাইরে যদি কোনোভাবে একা পেয়ে যায়, হাইট আছে, একটা ঠান্ডা মাথায় ধীর বরফ শীতল একটা চরিত্র, তার সঙ্গে ওয়েল বিল্ড স্ট্রাকচার, ফিজিক অসাধারণ, হেডটা যেমন করতে পারে, এরিয়াল বলে হেড করে গোলে, যেটা ব্রাজিলের বিরুদ্ধে ফার্স্ট গোলটা আমরা দেখেছিলাম, একটা এরিয়াল বল হলো, হেড করলো, গোল একদম বিট করে দিল ব্রাজিলের ডিফেন্ডারদের। আর্লিং হ্যাল্যান্ড কিন্তু বড় থ্রেট, আবারও বলছি ইংল্যান্ডের কাছে। ইংল্যান্ডের ডিফেন্সকে কিন্তু যথেষ্ট সজাগ থাকতে হবে। যদি 1 ইঞ্চি জমিও হ্যাল্যান্ড ফাঁকা পেয়ে যায়, সেখান থেকে বল জালে জড়িয়ে দেবে। এবং নরওয়ের ডিফেন্সও আমরা দেখেছি ব্রাজিল ম্যাচে, তারা একটা পেনাল্টি কনসিভ করেছিল, যদিও গোল করতে পারেনি ব্রুনো। ব্রাজিলের সেকেন্ড গোলটা, ফার্স্ট গোলটাও পেনাল্টি থেকে আমরা দেখেছি, নেইমার গোল করেছিল। আর একটা গোলের সুযোগ ভিনিসিয়াসের পাস থেকে নিশ্চিত গোলটা মিস করেছিল সেকেন্ড হাফে। নরওয়ের ডিফেন্সকে যে ভাঙা যাবে না তা নয়, কিন্তু নরওয়ের ডিফেন্স ভাঙা কিন্তু যথেষ্টভাবে ভেরি মাচ পসিবল। কিন্তু তার জন্য আবারও আজকে আমি তোমাকে বলছি, শুধুমাত্র হ্যারিকেনের ওপর ভরসা করলে হবে না, কারণ ওরাও হ্যারিকেনকে আটকাবে। সে জায়গায় দাঁড়িয়ে এই গর্ডন, সাকা এবং বেলিংহ্যাম, দুটো উইং এবং বেলিংহ্যামকে কিন্তু নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে, এবং তার সঙ্গে ডিফেন্সটাকে মজবুত রাখতে হবে। আমরা দেখেছি মাঝে মাঝেই নরওয়ে কিন্তু খুব স্লো ফুটবল খেলছে, কাউন্টার অ্যাটাক এসে যখন আসছিল তখন ব্রাজিলের ডিফেন্সটা পুরো নড়ে যাচ্ছিল, সেই জায়গাটা শক্তি হতে হবে। অবশ্যই আমি কিছুটা হলেও এই ম্যাচে কিন্তু ওভারঅল যা পারফরমেন্স, তাতে এই ম্যাচটাকে আমি 55 ইংল্যান্ড,
45 নরওয়ে। ওকে, খুব টাই ম্যাচ হবে। রাইট, এবার যদি আর্জেন্টিনা সুইজারল্যান্ড যায়নি, আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু কেক ওয়াক হবে বলে মনে হয় না, কারণ সুইজারল্যান্ড যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। যদি আমরা কনসিস্টেন্সি হিসেবে দেখি, কতটা চ্যালেঞ্জ হতে পারে আর্জেন্টিনার কাছে? দেখো এই ম্যাচ তুমি যদি দেখো, দুটো দলই কিন্তু একটা ম্যাচও হারেনি, না আর্জেন্টিনা না সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড তাদের প্রথম ম্যাচটা ড্র করেছিল, কিন্তু এর বাইরে আমরা কিন্তু সেরম কোনো এই ম্যাচটা যে খুব একটা সহজও হবে না, বা পুরোটাই ডিপেন্ড করছে আর্জেন্টিনার দলের ওপরে। আমি তা বলে একবারের জন্য সুইজারল্যান্ডকে কিন্তু ছোট করছি না শান্তনু। সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে, তাকে হালকাভাবে নেবার কোনো জায়গা নেই। তারা মরক্কোর মতো দলকে হারিয়ে দিয়েছে, যে মরক্কোকে নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম আফ্রিকান কান্ট্রি হিসাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মরক্কো বলছি, কলম্বিয়ার মতো দলকে ওরা রাউন্ড অফ 16-এ হারিয়ে দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কলম্বিয়ার মতো দলকে হারিয়ে তারা পৌঁছচ্ছে, এবং তারা করছে কেন, তাদের দলে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে, সুইজারল্যান্ডের সুইস প্লেয়ার রয়েছে, যারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং কিন্তু বদলে দিতে পারে। এমবেলো রয়েছে, তুমি যদি দেখো রাইডার রয়েছে, ডোই রয়েছে, হ্যাঁ ফ্রুয়েলার রয়েছে, একাধিক বড় বড় প্লেয়ার, জাকা বলে যে প্লেয়ারটা আছে সে রয়েছে। বিশেষ করে আমি বলছি এমবেলোর কথা। এই কৃষ্ণাঙ্গ প্লেয়ারটি সুইজারল্যান্ডের, কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং কিন্তু বদলে দিতে পারে। এবং আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে কিন্তু আমাদের প্রথম থেকে প্রশ্ন আছে। কেপ ভার্দের এগেইনস্টে গোল খেয়েছে, ইজিপ্ট দুখানা গোল করে দিয়েছিল, ভাগ্য কিছুটা সহায় হয়েছে। এবং আমি এই ম্যাচে নো ডাউট আমি আর্জেন্টিনাকেই ফেভারিট বলবো, কারণ আমি তোমাকে প্রথম দিন থেকে বলেছিলাম রোড টু ফাইনাল আর্জেন্টিনা যে ফিক্সচার, আমি কোনো বিতর্কে যাচ্ছি না। আর্জেন্টিনার কপালটা সত্যিই খুব ভালো, ভগবান তাদের উপর যেভাবে যদি সদয় হয়, এবং আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে এবং কাপ জেতে, আমি অবাক হব না। এখানে আরও একটা শেষ কথা বলবো, সময় খুব একদম সীমিত কথা, যেটা একটা আপডেট দিয়ে রাখবো যারা দর্শক, যারা মার্কিন মুলুকে মহারান দেখছেন। এই যে এত ভার নিয়ে, রেফারিং নিয়ে বিতর্ক হচ্ছে, ফিফা কিন্তু কিছুটা হলেও চাপে পড়ে কিন্তু একটা ডিসিশন নিয়েছে, একটা মেজর ডিসিশন নিয়েছে ভারের ক্ষেত্রে। ডালাসে টোটাল যে সেন্ট্রাল ব্রডকাস্টিং জায়গাটা রয়েছে, সেখানে পুরো একদম কন্ট্রোল প্যানেলটা রয়েছে ফিফার, সেখান থেকে গোটাটা নিয়ন্ত্রণ হয় যে ভারের ব্যাপারটা। এই প্রথম ফিফা এই এত বিতর্ক ভার নিয়ে, রেফারিং নিয়ে এত বিতর্ক, এই প্রথম ফিফা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি মাঠেও এবার দুজনকে রাখছেন। বেশ, এটা নতুন ইমপ্লিমেন্টেশন, এই নতুন ইমপ্লিমেন্টেশন। এতদিন কিন্তু ভার দেখতো কে, ফিল্ড রেফারি গিয়ে ভার দেখতো, এবং গোটা সিস্টেমটা কন্ট্রোল রুম থেকে অপারেট হতো, যে কন্ট্রোল রুমটা ডালাসে রয়েছে মার্কিন মুলুকে এই বিশ্বকাপে। এইবার ম্যাচগুলোতে প্রত্যেক ম্যাচে দুজন করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তারা থাকবেন মাঠেতে, যাতে ভার নিয়ে কোনো বিতর্ক না হয়। যদি অন ফিল্ড রেফারির যদি কোনো কনফিউশন থাকে, তাহলে তিনি তাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবেন, কেননা এত বিতর্ক হচ্ছে ভার নিয়ে। আমরা দেখেছি বিশ্বের নামি নামি ফুটবল সমালোচক থেকে শুরু করে বড় বড় কোচেরা পর্যন্ত, প্রাক্তন প্লেয়াররা পর্যন্ত এই ভার নিয়ে, রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছে। তাই কিছুটা হলেও ইনফ্যান্টিনোরা একটু চাপে পড়ে এই বিতর্ক যেন অন্তত সেমিফাইনাল, ফাইনালে না হয়। বিশেষ করে যে একটি দলকে নিয়ে বারবার বিতর্কটা হচ্ছে, সেটা হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনা কোয়ার্টারে রয়েছে, আর্জেন্টিনা জিতলে সেমিতে যাবে, জিতলে ফাইনালে যাবে। তাই শুধু আর্জেন্টিনার কথা বলে বলছি না, এত বিতর্ক হচ্ছে ভার নিয়ে, এত সমালোচনা গোটা বিশ্বজুড়ে। তাই ফিফা এবার ডিসিশন নিয়েছে মাঠেও দুজন করে ভিডিও রেফারি রাখবে। শেষ প্রশ্ন করবো তাহলে, সেমিফাইনাল 1 তো মোটামুটি ঠিক হয়ে গেছে, ফ্রান্স ভার্সেস স্পেন। সেমিফাইনাল 2 মানে আজকে যে খেলা আছে, অর্থাৎ রাত্রিবেলা যে খেলা আপনারা দেখবেন, তোমার প্রেডিকশন কোন দুটো দেশ? দেখো, আমার প্রেডিকশন করা খুব কঠিন, তবুও ওভারঅল যা ফুটবল দেখেছি, আমার মনে হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনা। ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা, নরওয়ে আর্জেন্টিনা হলেও অবাক হব না। তবে আমার মনে হচ্ছে সুইজারল্যান্ড যদি কোনো ঘটনা ঘটায়, তাহলে আমি এটাকে অঘটনই বলবো। এইবার আমি সরি টু সে, সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে ঠিক কথা, কিন্তু আর্জেন্টিনাকে যদি সুইজারল্যান্ড হারিয়ে দেয়, তাহলে সুইজারল্যান্ডে ফুটবল ইতিহাসেও কিন্তু একটা ইতিহাস, মানে মার্কিন মুলুকে মহারণ থেকে আমরা এটা প্রেডিক্ট
প্রেডিক্ট করছি, মানে সেকেন্ড হতে পারে যেটা সেমিফাইনালটা আমি অন্তত বলছি আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড। আমার মনে হচ্ছে, তবে নরওয়ে হলেও আমি অবাক হব না। বেশ, আপনারা কি মনে করেন আমাদের অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে দেখে আপনারা জানাবেন। অনেক ধন্যবাদ রিমিক তোমার সময়ের জন্য। আমরা মার্কিন মুলুকে মহারণ কিন্তু আজকের পর্ব এ পর্যন্তই রাখছি, বাট অ্যাগেন আজ কিন্তু সারা রাত হয়তো ফুটবল প্রেমী যারা তারা জাগবেন, কারণ আজ মহারণ বলা যায় নরওয়ে ভার্সেস ইংল্যান্ড একদিকে, আর অন্যদিকে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড অন্যদিকে। এ পর্যন্তই আজকের পর্ব। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।